আসসালামু আলাইকুম। আওয়াজ বিডি লাইভে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন যে যেখান থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আছি চট্টগ্রামে, বন্দরনগর চট্টগ্রামে। আপনারা জানেন করোনা ভাইরাস এবং কোভিড-19 নামে একটি রোগ বিশ্বব্যাপী এখন বর্তমানে মহামারী আকার ধারণ করেছে। ইতিমধ্যে বাংলাদেশে একজন অলরেডি মারা গেছেন এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে, এবং বর্তমানে 20 জন আক্রান্ত রোগী রয়েছেন। এছাড়াও বর্তমানে পরিস্থিতি খুব খারাপ অবস্থা। যাই হোক, এই করোনা ভাইরাস নিয়ে আসলে চট্টগ্রামবাসীর ভাবনা এবং চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর যারা প্রধান রয়েছেন তাদের কি ভাবনা, তারা কতটুকু সচেতন এবং তারা কতটুকু জানেন, সেই বিষয়ে আমি কথা বলবো চট্টগ্রামের কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধানদের সাথে, তাদের মতামত জানবো। প্রথমে আমরা চলে যাচ্ছি উর্বির কাছে। তিনি হচ্ছেন লাইটার বাংলাদেশ নামক সংগঠনের সভাপতি। তার কাছ থেকে আমরা জানতে চাইবো যে করোনা ভাইরাস বা কোভিড-19 সম্পর্কে তিনি জানেন কিনা, সেই রোগটা কি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আওয়াজ বিডিকে। করোনা ভাইরাস সম্পর্কে আপনি জানতে চাইলেন। করোনা ভাইরাস আসলে একটি শ্বাসতন্ত্রের রোগ সৃষ্টিকারী একটি ভাইরাস। এটি আসলে একদম পুরো নতুন একটি ভাইরাস আমাদের পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশে তো অবশ্যই। এই ভাইরাসটা 2019 সালের ডিসেম্বর মাসে চীনের উহান শহরের প্রথম এর কথা উৎপন্নের কথা জানা যায়। যে আসলে এটির কিছু কিভাবে ছড়ায়, আসলে এটি যেহেতু এটি ছোঁয়াচে রোগ, এটি কিভাবে ছড়ায় এই সম্পর্কে আপনারা জানেন কিনা। আচ্ছা, হ্যাঁ অবশ্যই। করোনা ভাইরাসটা আসলে যেহেতু ফুসফুসে প্রথম সংক্রমণ সৃষ্টি করে, এইভাবে ছড়ায়। এছাড়া শ্বাসতন্ত্রের মাধ্যমে ছড়ায়, অর্থাৎ আপনি থুতু, কাশি, তারপর হচ্ছে হাঁচি, এর মাধ্যমে করোনা ভাইরাসটা সংক্রমণ ছড়ায়। এছাড়া হচ্ছে কি আপনার একজন আরেকজন স্পর্শের মাধ্যমেও এই ভাইরাসটা ছড়ায়, এবং এই হচ্ছে এই ভাইরাসের সবচেয়ে ভয়ঙ্কর একটি দিক, যা ছোঁয়াচে বা একদম ছোঁয়াচে প্রকারের এবং মহামারীতে রূপ নিচ্ছে। এটি সম্পর্কে তো আপনারা সামাজিক সংগঠন হিসেবে সবাইকে সচেতন করা দরকার। আসলে এটি আপনারা করছেন কিনা বা কিভাবে করবেন? আচ্ছা, ধন্যবাদ। আসলে আমরা এটা নিয়েই কাজ করছি বর্তমানে। আমরা ফাইট এগেনস্ট করোনা চিটাগং একটি সংগঠন তৈরি করেছি আমরা, যাতে সব চিটাগংয়ে যতগুলো সোশ্যাল অর্গানাইজেশন আছে সবাই যাতে একসাথে আমরা কাজ করতে পারি, এটার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এভাবে সংক্রান্ত পরে জেনে নিব আপনার কাছ থেকে। আপনি রয়েছেন, উনি হচ্ছে সম্মুখ প্রচেষ্টা নামক সংগঠনের এডমিন। আমি তার কাছ থেকে জানতে চাইবো আসলে লক্ষণসমূহ, করোনা ভাইরাস যে হয়েছে বা আমি যে করোনা ভাইরাসে আক্রান্ত, সেই তার লক্ষণগুলো কি কি আসলে আপনি কি জানেন কিনা? করোনা ভাইরাসে আসলে যেহেতু একটা ভাইরাস, এটা আমাদের শরীরের মধ্যে আসলে কখন বিদ্যমান, শরীরের মধ্যে যখন আসবে তখন আমাদের কিছু লক্ষণীয় থাকবে। যে লক্ষণগুলোর মধ্যে প্রথম লক্ষণটা হচ্ছে জ্বর। যে জ্বর আসলে 100 ডিগ্রির উপরে থাকবে, এবং কাশি, গলা ব্যথা এবং শ্বাসকষ্ট হবে। আর এই লক্ষণগুলো যখন আমাদের মধ্যে প্রভাবিত হবে, লক্ষণীয় হবে, তখনই আমাদের আসলে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসা নেওয়া দরকার, যে আমাদের কি আসলে কি করোনা হয়েছে কি হয়নি সে বিষয়ে আসলে নিশ্চিত হওয়া দরকার। প্রাথমিকভাবে এই লক্ষণগুলোই লক্ষণীয় হবে আর কি। আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমি চলে যাব একটি সংগঠনের সভাপতি যিনি রয়েছেন আমাদের সাথে, তার কাছ থেকে আমি জানতে চাইব আসলে দুইটি বিষয় রয়েছে বাংলাদেশে যেটি নিয়ে সবচেয়ে মানুষ বিভ্রান্ত হয়, সেটি হচ্ছে কোয়ারেন্টাইন জিনিসটা কি এবং আইসোলেশন ব্যাপারটা কি। কোয়ারেন্টাইনে মানুষ কখন যায় এবং আইসোলেশনে মানুষ কখন যায়। আসলে গতকালকে দেখা গিয়েছে হবিগঞ্জের নবীগঞ্জে আসলে কোয়ারেন্টাইনে থাকা একজন অস্ট্রেলিয়ান প্রবাসীকে দেখতে উৎসুক জনতার প্রচুর পরিমাণ ভিড় করেছে। আসলে মানুষ আসলে কতটুকু জানে, আসলে সামাজিক সংগঠন হিসেবে তারা কতটুকু সচেতন করতে পারে মানুষকে, সেটি আমি জানতে চাইবো আপনার কাছ থেকে। ধন্যবাদ আওয়াজ বিডিকে। আমি ফয়সাল মাহমুদ, সার্কেল ফাউন্ডেশন সভাপতি হিসেবে আছি। আপনি একটি খুব সুন্দর বিষয় নিয়ে আসলে কথা বলার সুযোগ করে দিয়েছেন। কোয়ারেন্টাইন এবং আইসোলেশন নিয়ে আসলে একটা বিভ্রান্তিকর অবস্থা ইতিমধ্যে পুরো বাংলাদেশের মধ্যে আমরা দেখছি। আসলে কোয়ারেন্টাইনটা কি? কোয়ারেন্টাইন হচ্ছে আপনার একটা নিয়ন্ত্রণাত্মক ব্যবস্থা, মানে নিয়ন্ত্রণ করার বা পর্যবেক্ষণের ব্যবস্থা। এটা কাদের জন্য? এটা হচ্ছে সাধারণ মানুষদের মধ্যে যারা আপনার সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে এসেছে, তাদেরকে 14 দিনের জন্য একটি নির্দিষ্ট জায়গায় সংঘহীন করে রাখা হয় এবং একটা নির্দিষ্ট পর্যবেক্ষণে রাখা হয় তারা আদৌ আপনার সেই সংক্রামিত রোগে আক্রান্ত হচ্ছে কিনা। এটা হচ্ছে কোয়ারেন্টাইন। এরপর আসে আইসোলেশন। কি আইসোলেশনটা হচ্ছে দ্বিতীয় ধাপ। যখন
কোয়ারেন্টাইনে রাখা পর্যবেক্ষণ করা মানুষটি যখন করোনায় বা ভাইরাসে আক্রান্ত এটা যখন কনফার্ম করা হয় তখন তাকে সাধারণত আইসোলেশনে পাঠানো হয়। আইসোলেশনটা হচ্ছে সেই ব্যবস্থা যার মাধ্যমে আপনার আক্রান্ত ব্যক্তিকে সব ধরনের সুস্থ মানুষ থেকে আলাদা করে রাখা হয় এবং আপনার নিরিবিলি একটা মানে নিবিড় পরিচর্যার মাধ্যমে তার চিকিৎসা করা হয় যেন সে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে এবং করোনা ভাইরাস যেন সুস্থ মানুষের মধ্যে ছড়াতে না পারে, সংক্রমণের হার যেন কমে যায়। আর এই আইসোলেশন এবং আপনার কোয়ারেন্টাইন এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে আপনার কোয়ারেন্টাইনটা হচ্ছে আপনার 14 দিনের জন্য নির্দিষ্ট, মানে এটার পর্যবেক্ষণ কালটা হচ্ছে 14 দিন। আপনাকে যখনই আপনি কোনো সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে আসবেন তখন আপনাকে সন্দেহজনকভাবেই এই কোয়ারেন্টাইনে রাখা হবে এবং 14 দিন আপনাকে পর্যবেক্ষণ করা হবে আপনি আসলে আক্রান্ত হচ্ছেন কি না, মানে আপনার শরীরে এর সংক্রমণটা কতটুকু। যখন নিশ্চিত করা হবে আপনি সংক্রামিত তখন আপনাকে পাঠানো হবে আইসোলেশনে, সেটার সমাধানের জন্য চিকিৎসাধীন অবস্থায় আপনাকে রাখা হবে। ধন্যবাদ। ধন্যবাদ, খুব সুন্দরভাবে কোয়ারেন্টাইন এবং আইসোলেশনের পার্থক্যটা আমাদের মাঝে উপস্থাপন করলেন সার্কেল ফাউন্ডেশনের সভাপতি যিনি ফয়সাল ভাই, তাকে ধন্যবাদ। আমরা আরেকটি ব্যাপার যেটি খুব উদ্বেগজনক সেটি হচ্ছে মাস্কের ব্যাপারটা। আসলে করোনা ভাইরাসে আক্রান্ত হলে বা কারা মাস্ক পরবে, কাদের মাস্ক পরা প্রয়োজন, আসলে সেই সম্পর্কে এখন বর্তমানে অনেকেই জানেন না এবং যারা আসলে না জেনে কি করছেন, মানুষ আসলে মাস্কের দোকানগুলোতে হুড়োহুড়ি ভিড় লাগিয়ে দিয়েছেন, আসলে কৃত্রিম সংকট তৈরি করছেন। আবার এই সুযোগে ব্যবসায়ীরাও কী করছে, তারা মাস্কের মানে বিভিন্ন দামে যা দাম ন্যায্য মূল্যের থেকে তারা বেশি রাখছেন এবং এই ব্যাপারে সংগঠনগুলো কি ভাবছে, তারা কতটুকু সচেতন, আমি তাদের কাছ থেকে একটু জানতে চাইবো। আমি এখন জানতে চাইবো ফ্রিডম ব্লাড ব্যাংকের সভাপতি যিনি নুর আলম সিদ্দিক, তার কাছ থেকে জানতে চাইবো আসলে মাস্ক ব্যবহার কতটুকু প্রয়োজন করোনা ভাইরাসের ক্ষেত্রে। আমি ব্যক্তিগতভাবে মনে করি মাস্ক ব্যবহার করার কোনো প্রয়োজন নাই, তবে অবশ্যই প্রয়োজন আছে শুধুমাত্র তাদের ক্ষেত্রে যারা এই রোগে আক্রান্ত হয়েছে, যারা এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। যে একজন সুস্থ মানুষ আছে তার মাস্ক ব্যবহার করার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না, তবে যারা সর্দি কাশি জ্বর এগুলোতে আক্রান্ত আছে তারা মাস্ক ব্যবহার করতে পারে। এখন দেখা যাচ্ছে যে সকল ব্যক্তিরা সর্দি কাশি জ্বরে আক্রান্ত ওরা কি মাস্ক কিনতে পাচ্ছে না বাজারে গিয়ে, কেন পাচ্ছে না? দেখা যাচ্ছে যারা সুস্থ ব্যক্তি আছে ওরা সবাই কি মাস্কগুলো কিনে ফেলছে, কেউ 2টা 3টা 4টা 5টা করেও মাস্ক কিনে ফেলছে। সেই কারণে কি হচ্ছে 5 টাকার মাস্ক 50 টাকাতেও বিক্রি হচ্ছে। যেমন অনেক বড় বড় অনলাইন শপগুলো দেখা যাচ্ছে কিছু মাস্কের দাম 2000-3000 টাকা পর্যন্ত উঠতেছে শুধুমাত্র এই সকল কারণে। তবে আমার সেটা হচ্ছে যে সকল রোগী আছে করোনা ভাইরাসে আক্রান্ত এদের 100% অবশ্যই মাস্ক পরতে হবে, আর যাদের সর্দি জ্বর কাশি আছে এদের অবশ্যই মাস্কটা পরা উচিত। তবে যারা সুস্থ মানুষ আছে এদের মাস্ক পরাটা উচিত বলে আমার মনে হয় না, তবে যদি পরে একান্তই ব্যক্তিগত ইচ্ছা তবে পরলে ভালো। তবে যেভাবে বর্তমানে পড়তেছে যে দেখা যাচ্ছে একজন সুস্থ ব্যক্তি সে 4টা-5টা পর্যন্ত কি মাস্ক কিনে রাখছে। একটা বাচ্চাকে দেখলাম 2 দিন আগে, আমি আমার ছোটো ভাই লাগে দেখলাম যে ওর কাছে 3টা মাস্ক। কী ব্যাপার 3টা মাস্ক কেন? দেখা যাচ্ছে 3 রকম 3টা মাস্ক। একটা হচ্ছে যে সার্জিক্যাল মাস্কগুলো, কতগুলো হচ্ছে ফিল্টারের মাস্ক যেগুলো বেরোচ্ছে অক্সিজেন, এগুলো অনেকজন দেখা যাচ্ছে মাস্কগুলো বর্তমানে শোয়াপ হিসেবে ব্যবহার করতেছে। কেউ 5 টাকা দিয়ে কিনতেছে, কেউ 10 টাকা 50 টাকা, বিভিন্ন দামে এটা একটা ফ্যাশনে পরিণত হচ্ছে জিনিসটা। আচ্ছা, ধন্যবাদ। সে আসলে তার সামাজিক সংগঠনগুলো যারা রয়েছে তারা আসলে জানে যে মাস্ক ব্যবহার কতটুকু প্রয়োজন বা অপ্রয়োজনীয় কিনা। আর একটা জিনিস জানতে চাইবো, আসলে আপনারা এই ব্যাপারে মানে মানুষকে মানে সাধারণ মানুষকে সচেতন করতে পারছেন কিনা, কি করছেন আপনারা? জি, আমরা অবশ্যই সচেতন করতেছি আমাদের যথাসাধ্য মতো। তবে আমরা কোনো সমাবেশ করছি না, আমরা হাঁটতে চলতে ফিরতে আমাদের ছোটো ভাই ব্রাদার বা বন্ধুবান্ধব যারা আছে যদি দেখতেছি সে সম্পূর্ণ সুস্থ একজন ব্যক্তি কিন্তু সে কি শখের বসে 2টা 3টা 4টা করে মাস্ক কি জমা করতেছে বা ফ্যামিলির জন্য নিয়ে যাচ্ছে, তাদেরকে অবশ্যই বোঝাচ্ছি যে আসলে এই জিনিসটা করার কোনো দরকার নেই। এর জন্য কিন্তু আমরা নিজেরাই কিন্তু একটা পরিস্থিতির দিকে চলে যাচ্ছি। দেখা যাচ্ছে যে বর্তমানে কোথাও কোনো মাস্ক নেই বলতে যাচ্ছে যে কোনো দোকানে বা ফার্মেসিতে বা শোরুমে যেখানে মাস্ক থাকার কথা সেখানে কোনো রকম মাস্ক নেই। মাস্কগুলো বর্তমানে আছে কোথায়? আছে জনসাধারণের কাছে, যাদের একটা মাস্কের প্রয়োজন 2টা 3টা করে রেখে তারা কি একটা ঘরটি তৈরি করতেছে। ধন্যবাদ নুর আলম সিদ্দিক। আসলে তারা যেহেতু ফ্রিডম ব্লাড ব্যাংক, তারা স্বেচ্ছায় রক্তদান করে বিভিন্ন রোগীকে। আসলে রক্তদানের ক্ষেত্রে তারা আসলে কি ভাবছে, রক্তদান করলে করোনা ভাইরাস ছড়ায় কিনা, এই ব্যাপারে আমি জানতে চাইবো ফ্রিডম ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম জয়ের কাছে। আসলে যারা রক্তদানের ক্ষেত্রে করোনা ভাইরাস ছড়ায় কিনা, করোনা ভাইরাসের রোগী কিন্তু কখনো রক্ত দিতে পারবে না। আর আমরা এই পর্যন্ত যেসব রক্তদান করে, আমরা যারা অসুস্থ না, যারা সুস্থ ব্যক্তি তাদেরই আমরা ডোনার হিসেবে পাঠাই রক্তদান করার ক্ষেত্রে। আর স্বাস্থ্য বিভাগ থেকে কিন্তু এখনও পর্যন্ত ওই ধরনের কোনো নির্দেশ আসে নাই যে কারা রক্তদান করতে পারবে বা ওরকম কিছু এখন আসে নাই।
আমরা চেষ্টা করি যারা সুস্থ ব্যক্তি, যারা রক্তদান করতে আগ্রহী, তাদেরই আমরা বিভিন্ন মেডিকেল কলেজে আমরা রক্তদান করতে পাঠাই। আর যদি ওই ধরনের কোনো রোগ বা থাকে তাদের আমরা রক্তদান করতে পাঠাই না। আর বর্তমানে আমি মনে করি যাদের সর্দি কাশি বা জ্বর থাকে তারা রক্তদান না করলেই ভালো। ধন্যবাদ হাসিবুল ইসলাম জয়কে। আসলে আমি আরেকবার উর্বি ভাইয়ের কাছে চলে যাব, কারণ হচ্ছে গিয়ে আসলে সামাজিক সংগঠনগুলো চট্টগ্রামের যারা রয়েছে সে একটি ব্যাপার আমাকে জানাচ্ছিল যে তারা সবাই সমন্বয় করে একটি সচেতনামূলক একটা অনুষ্ঠান বা যে কোনো কিছু করতে যাচ্ছে। সেই ব্যাপারে আমি এখন জানতে চলে যাব উর্বি ভাইয়ের কাছে, তিনি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আমরা গত 3 দিন আগে ফাইট এগেনস্ট কোভিড-19 চিটং নামে একটি ফেসবুক গ্রুপ খুলে এবং একটি পেজ প্রতিষ্ঠা করি। এছাড়া আমরা বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে অলরেডি কথা বলা চলতেছে এবং আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি বিভিন্ন সামাজিক সংগঠনকে যাতে তারা এই প্ল্যাটফর্মের নিচে চলে আসে, কারণ চিটংয়ের মানুষের মধ্যে আসলে প্রচুর গুজব ছড়াচ্ছে করোনা ভাইরাস সম্পর্কে এবং এটা সম্পর্কে আসলে সঠিক নির্দেশনা অনেকে পাচ্ছে না। অনেক সংগঠনই বিভিন্নভাবে ক্ষুদ্রভাবে স্টেপ নিতে যাচ্ছে, বাট বিভিন্ন সাহায্য সহযোগিতার জন্য হয়তো ফুলফিল করতে পারতেছে না। তো আসলে আমরা এখন যেহেতু মহামারীর সময়, তো আমরা আসলে চাচ্ছিলাম সবাইকে যাতে এক প্ল্যাটফর্মে এনে যে কোনো একটা হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপের মাধ্যমে অ্যাড হয়ে তারা আসবে এবং আমরা অলরেডি কথা বলতেছি আমাদের ফেসবুক পেজের মাধ্যমে তারা মেসেজ দিতে পারে যে কোনো সংগঠনের প্রেসিডেন্ট বা জিএস যে কেউ বা যে কোনো একটা স্বেচ্ছা। আচ্ছা, কার্যক্রমটা হচ্ছে এখন গতকালকে হচ্ছে একটা গুজব ছড়াইছে যে চিটং মেডিকেল কলেজে 18-20 জন মারা গেছে, এবার একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। তো এই জিনিসটা থেকেই আসলে আমরা উদ্বুদ্ধ হইলাম যে এই জিনিসগুলো তো আসলে ঠেকানো দরকার। আমরা চিটং মেডিকেলে কথা বললাম, সেখানে যেটা শুনলাম সেটা হচ্ছে এই তথ্যটা সম্পূর্ণ মিথ্যা। তো এখন আমরা যে জিনিসটা যাচ্ছি সব সংগঠনকে এনে এরকম যদি কোনো গুজব ছড়ায় সেই ক্ষেত্রে সব সংগঠনরা যদি আমরা এটাকে ভাইরাল করতে পারি সব সংগঠন মিলে যে এটা মিথ্যা কথা, তখন হয়তো একটা এফেক্টিভ আসবে। এছাড়া কেউ যদি হ্যান্ড স্যানিটাইজার দিতে চায়, চিটংয়ে কারা হ্যান্ড স্যানিটাইজার দিচ্ছে, কোন কোন ভার্সিটির ল্যাব হ্যান্ড স্যানিটাইজার হচ্ছে, সেই জিনিসগুলো আমরা জানি। আমাদের সাথে কথাবার্তা হয়েছে, আমাদের সাথে বিশেষ আয়ারের সাথে কথাবার্তা হয়েছে, আমাদের সাথে কয়েকটি ভার্সিটির ল্যাবের সাথে কথাবার্তা হয়েছে, এছাড়া বিভিন্ন জায়গায় কথাবার্তা হয়েছে, চিটং মেডিকেল কলেজের সাথে কথাবার্তা হয়েছে। তো আমরা যাচ্ছি এই ধরনের সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম যাতে এক ছাতার নিচে সবাই এসে করে এবং যাতে আমি একটা এলাকায় করতেছি অন্য সংগঠন আরেক এলাকায় যাতে করে, আমি যে এলাকায় কাজ করতেছি সে এলাকায় যাতে অন্য কোনো সংগঠন এসে আবার পুনরায় সচেতনতা সৃষ্টি না করে পুরো চট্টগ্রামকে আমরা কভার করতে পারি সচেতনতামূলক আওতান্তরে, এটার জন্য আমরা চেষ্টা করছি। ধন্যবাদ। ধন্যবাদ, তারা খুব সুন্দর একটি উদ্যোগ নিয়েছে। পরিশেষে আমি তাদেরকে সকলকে ধন্যবাদ জানাতে চাই এবং বলতে চাই যে আসলে আপনারা সবাই আমরা নিজেরা সচেতন থাকব এবং যারা জানে না তাদেরকে আমরা সচেতন করতে কাজ করে যাব এবং গুজব প্রতিরোধে অবশ্যই আমরা সচেষ্ট থাকব। ধন্যবাদ। আজকের আমাদের লাইভে যারা যারা জয়েন হয়েছেন এবং দেখছিলেন সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার লাইভ থেকে বিদায় নিচ্ছি। আপনারা নিয়মিত খবরের সারা বিশ্বের খবরের আপডেট পেতে আমাদের পেজে লাইক কমেন্ট করে শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ।